আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কাজী রুমান। আর সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি টেলিটক সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ নিষেধাজ্ঞার পর বাংলাদেশি কর্মীদের জন্য পুরোপুরি খুলল সৌদি শ্রমবাজার, 2 মাসের মধ্যে যাওয়া শুরু। জঙ্গিবাদ বিরোধী ধর্মীয় ও সামাজিক জনমত গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান, উগ্রপন্থা মোকাবেলায় উলামাদের অঙ্গীকার। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধাজ্ঞা নেই, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের। লন্ডনে পেসার সেনসেশন মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার, কিছুক্ষণের মধ্যে সুস্বাস্থ্য কামনায় প্রধানমন্ত্রীর ফোন। এবং ভোলায় মেঘনা নদীতে তীব্র ভাঙন, 2 সপ্তাহে 400-এরও বেশি স্থাপনা আর বিস্তীর্ণ ফসলের জমি নদীর গর্ভে বিলীন। এছাড়া নিটল চাটা বিশেষ সংবাদে যা থাকছে। সরিষা বাড়ি থেকে ভারতীয় হাতিটি উদ্ধারের খবর। বছর কিচ্ছু হবে না, এবার বিস্তারিত। দীর্ঘ নিষেধাজ্ঞার পর সৌদি শ্রমবাজার পুরোপুরি খুলল বাংলাদেশি কর্মীদের জন্য। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসি জানিয়েছেন 2 মাসের মধ্যেই কর্মীরা সৌদি আরব যাওয়া শুরু করতে পারবেন বলে আশা তার। সুখবর হলো এবার বিমান ভাড়া সহ অন্য খরচের বড় অংশ বহন করবে সৌদির নিয়োগকারী প্রতিষ্ঠান। শ্রমিক নিয়োগে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। সৌদি প্রতিনিধি MY আলাউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে রিজভিনাজ রিপোর্টে দেখুন। এককভাবে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। প্রবাসী আয়ের দিক থেকেও শীর্ষে দেশটি। 1976 সাল থেকে এ পর্যন্ত বৈধভাবে সৌদি আরবে কাজ করতে গেছেন 27,59,000 মানুষ। বিএমইটির তথ্য অনুযায়ী 2007 সালে সবচেয়ে বেশি মানুষ গিয়েছিলেন সৌদি আরবে, 2,04,000। কিন্তু 2009 সাল থেকে কমতে থাকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি, আর এবছর জুলাই পর্যন্ত গিয়েছেন মাত্র 61,948 জন। মাঝে শুধু গৃহকর্মীদের জন্য ভিসা উন্মুক্ত থাকলেও বুধবার সব ধরনের ভিসা থেকে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। এখানে বিশাল শ্রমবাজার আছে, 1 কোটি লোক প্রায় বাইরের যারা এখানে কাজ, তো সেখানে আমাদের দেশের জন্য 6 বছর বন্ধ ছিল। নিঃসন্দেহে আমরা অনেকটা লুজার হয়েছি। তো আশা করি ইনশাল্লাহ এখন থেকে, যেহেতু তারা সব রেস্ট্রিকশন উঠিয়ে নিয়েছে ফ্রম অল ক্যাটাগরিজ, তো এখন থেকে আমাদের শ্রমিক আসা শুরু করবে। এগ্রিকালচারের যে কৃষি কাজের যে শ্রমিকগুলা, তাদের আমরা বেশি বিরাট আকারে পাবো, কারণ ইদানিং অলরেডি বাংলাদেশের কৃষি যারা কাজে নিয়োজিত তারা খুব সুনাম করেছে সৌদি আরবিয়া। এখন একটা কার্যক্রম মানে এটা শুরু হয়ে গেছে, তারা আনলক করে দিয়েছে কমপ্লিটের আর কি লেবার মিনিস্ট্রিতে। এখন সৌদি কোম্পানিরা এখানে অ্যাপ্লাই করবে তাদের ভিসার জন্য। এখন ভিসাগুলো ইস্যু করবে আপনার লেবার মিনিস্ট্রি, তারপরে ভিসা ইস্যু হলে এই সৌদি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করবে আর কি। আমি তো মনে করি আগামী 30 থেকে 60 দিনের মধ্যে এখানে সৌদি আপনার শ্রমিক আসা শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যত মিনিমাম সম্ভব, এটার মিনিমাম মানে পারলে আপনি বলতে পারেন যে কোনো এক্সট্রা কোনো কস্টই লাগবে না। এটা একটা কোম্পানি যদি শ্রীলঙ্কার থেকে শ্রমিক আনতে হলে, ইন্ডিয়া থেকে শ্রমিক আনতে হলে, পাকিস্তান থেকে শ্রমিক আনতে হলে তারা টিকিট দেয়, সার্ভিস চার্জ দেয়। সেই পরিস্থিতি আমাদের নিয়ে যেতে হবে। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসার চেয়ে দেশের স্বার্থ প্রাধান্য পাবে নিশ্চিত করেছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিও মনে করছেন, গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর থেকে দেশটিতে বাংলাদেশের জন্য জটিলতা কাটতে শুরু করে। সফরের কয়েক মাসের মধ্যেই ড্রাইভার সহ কয়েকটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। এবার পুরোটাই উন্মুক্ত হল সৌদি শ্রমবাজার। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুষ্টিমেয় কয়েকজনের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের জন্য ইসলামকে হেয় হতে দেওয়া হবে না। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী চেতনাকে আরো শানিত করার জন্য ধর্মীয় এবং সামাজিক জনমত বাড়াতে উলামাদের আহ্বান জানিয়েছেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার অঙ্গীকার করেছেন উলামারা। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট।
ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে উলামা সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে লক্ষাধিক মুফতি, আলেম এবং আইম্মার স্বাক্ষর সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রকাশনা মানব কল্যাণে শান্তির ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। আত্মঘাতী হলে শহীদ হয়ে যাবে। এক হাদিসে আছে, এক জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে লড়াই করছিলেন ২০ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে দেখিয়ে বললেন জাহান্নামী। পরে দেখা গেল সে আত্মঘাতী হয়ে সে মারা গেছে। রাসূলের পক্ষে সে ২০ লড়াই করতেছিল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আত্মঘাতকে কি করেন নাই, সমর্থন করেন নাই। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা এবং সৌহার্দ্যের ধর্ম। কিছু সন্ত্রাসী মানুষ হত্যা করে পবিত্র ধর্মকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই পবিত্র ধর্মকে যেভাবে ভুয়া প্রতিপন্ন করা হয়েছে, এটা আমি নিজে একজন মুসলমান হয়ে আমার নিজের কষ্ট হয়ে যখন এই কথাটা ভাবি যে কোথায় নিয়ে গেল আমাদের এই পবিত্র ধর্মকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামিয়াতুল উলামাকে যে আপনারা মানব কল্যাণ ও শান্তির জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এবং আরো ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে 1 লক্ষ আইন করা, সেই সাথে আমাদের বোনেরা যারা এই আপনার কোরআন শরীফের দৃষ্টিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে বা বিভিন্ন হাদিসে যে শান্তির বাণী শুনেছে, জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী যে কথাগুলো আছে সেইগুলি যে আজকে তুলে ধরেছেন জাতির সামনে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি বিশ্ববিদ্যালয়ের সনদ দেওয়ার ক্ষেত্রে পাঠ্যক্রম ঠিক করতে আবারও কওমি মাদ্রাসার সাথে জড়িতদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেহেতু আমি আরবি বিশ্ববিদ্যালয়টা তৈরি করে দিয়েছি, প্রতিষ্ঠা করে দিয়েছি, কাজে এখানে কওমি মাদ্রাসার ছেলেপেলে পড়াশোনা করে তারা আরো উচ্চ শিক্ষা পাবে, সনদ পাবে, দেশে বিদেশে চাকরির সুযোগ হবে, সেই সুযোগটাও তাদের জীবন জীবিকাটা আরো ভালোভাবে হোক, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিতে চাই। যারাই একমত হতে চান তারাই একমত হন, আমরা এটা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। আমি এটুকু চাই যে এই দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করতে চাই, আর আমাদের এই দেশে সব ধরনের মানুষ বসবাস করে, ঠিক যেভাবে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান সেভাবেই আমাদের দেশের প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম সম্মানের সাথে পালন করবেন। এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সাধারণ মানুষের কাছে ইসলামের মূল বাণী পৌঁছে দিতে আলেম উলামাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকার। বলেছেন, নিরাপত্তা বিষয়ে সরকারের পদক্ষেপ আশ্বস্ত করার মতো, তবে জঙ্গি তৎপরতা তদন্তে পুলিশের কার্যক্রম আরো স্বচ্ছতার আহ্বান তার। মাসুর শাকলের রিপোর্টে দেখুন। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর বর্তমান সভাপতি ও পরিচালনা পর্ষদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের 1.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চলমান কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা আমাদের পক্ষ থেকে নেই, তবে ভ্রমণকালীন কিছু সতর্কতামূলক নির্দেশনা আছে। জঙ্গি প্রতিরোধে সরকার প্রয়োজনের চেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, তাই সন্তুষ্টি শব্দটি ব্যবহারের কিছু নেই। পোশাক কারখানায় চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জঙ্গি তৎপরতা প্রতিরোধে পুলিশের ভূমিকা আরও স্বচ্ছ করার আহ্বান জানান। জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে, তবে পুলিশ কখনো কখনো জনগণকে এক ধরনের কথা বলছে, আমাদেরকে অন্য ধরনের। পুলিশের কার্যক্রম ও বক্তব্য আরো স্বচ্ছ ও স্পষ্ট হলে ভালো হয়। আগামী দিনগুলোতে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে 500 টাকার পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়বে বলে আশা মার্কিন রাষ্ট্রদূতের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে আজ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাঁধের অপারেশন হবে। আইপিএল এর পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবার ইনজুরির শিকার হন মুস্তাফিজ। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন এন্ড্রু ওয়েলস বাংলাদেশ সময় বিকেল 4:30টায় দ্য ফিজের অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের সঙ্গে থাকার জন্য লন্ডন গেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। সবকিছু ঠিক থাকলে 6 মাস পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন মুস্তাফিজুর রহমান। তাই জাতীয় দলের আসন্ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না তিনি। লন্ডনে অস্ত্রোপচারের আগে জাতীয় দলের পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে কথা বলেছেন তার সঙ্গে। বাংলাদেশ সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তাকে ফোন করে চিকিৎসা ও অস্ত্রোপচারের খোঁজ নেন এবং তাকে সাহস যোগান। প্রধানমন্ত্রী মুস্তাফিজ জানান, লন্ডনে থাকা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান চিকিৎসার সার্বিক দেখাশোনা করছেন। প্রধানমন্ত্রী মুস্তাফিজুরের সফল অস্ত্রোপচারের ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী ফোন পেয়ে আনন্দে অভিভূত হয়েছে মুস্তাফিজুর রহমান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 18 আগস্ট তারিখ ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার তার উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও মামলার চলমান কার্যক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আপিল বিচারাধীন থাকায় বেগম জিয়ার আবেদনের শুনানি পিছিয়ে দেন বিচারক। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পূর্বে 3 জন সাক্ষীর জেরা শেষ হওয়ার পর আরো 2 সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তারা হলেন বগুড়ার গাবতলীর সাবেক ইউএনও শাহ রিজওয়ান হায়াত এবং ব্যাংক কর্মকর্তা সোহরাব হোসেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ এই মামলার মোট আসামি 6 জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 18 আগস্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। জঙ্গিদের জন্য যারা মায়া কান্না করে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের থেকে এ ধরনের দ্বৈত আচরণ সহ্য করা হবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রশ্ন করেন, যারা আত্মঘাতী বোমা হামলা করে এবং নিরীহ মানুষ হত্যা করে তাদের জন্য আবার মানবাধিকার কি? তিনি সমালোচনা করেন জঙ্গিদের পক্ষে যারা কথা বলছে তাদেরও। আর যারা মায়া কান্না করে ওদের জন্য তাদের কাছে অনুরোধ, আপনারাও যান না সিরিয়া, আপনারাও যান না ইরাকে, আপনারা যান না লিবিয়াতে, খুব শান্তিতে আপনারা এবং অত্যন্ত শান্তিতে আপনারা বসবাস করতে পারেন। জঙ্গির জন্য মায়া কেন্দ্রে যারা করেন তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করি, এই দেশে আপনার 2 ধরনের ব্যবহার চলবে না। এখানে গিয়ে আপনি মায়া কাটবেন, সন্ত্রাসীদের জন্য, আরেকবারে গিয়ে আপনার সন্ত্রাসীদের বদল দেবেন, এটা বাংলাদেশে হতে পারে না। সৈয়দ আশরাফ বলেন, জঙ্গিদের জন্য যতই মায়াকান্না হোক না কেন বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আমরা কোন দেশের দয়, কোন দেশের অনুকম্পা নিয়ে বাংলাদেশ কিন্তু আমরা স্বাধীন করি নাই। আমরা যুদ্ধ করে এই আমাদের মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, কোনো সন্ত্রাসী বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ভোলায় মেঘনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 2 সপ্তাহে 400-এরও বেশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরো বহু স্থাপনা। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে মৌসুমী সুলতানের রিপোর্ট। ভোলা সদরের ইলিশা জংশন বাজার এলাকা এবং রাজাপুর স্কুল পয়েন্ট দিয়ে মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। 15 দিনে 400-এরও বেশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পুকুরের ঘের এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে 7টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি মসজিদ, একটি পুলিশ ফাঁড়ি এবং ব্যাংক সহ বহু স্থাপনা। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে মনে হয় এই 1 সপ্তাহের ভিতরে এই রাজাপুরের এই দক্ষিণ পূর্ব অঞ্চলটা উঠে যাবে।
বাচ্চাদের পাঠদান করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের প্রতিনিয়ত। বড় নেই, জায়গা নেই, জমিনও নেই, এইভাবে মানুষ সব হয়ে গেছে। তাহলে আমাদের একটা বিটা নেওয়ার মতো কোনো জায়গা নাই, আমরা ভেড়িবাদের উপরে আছি। কোনো ত্রাণ চাই না, সাহায্য চাই না, চাই শুধু নদী ভাঙ্গন থেকে রোধ করার। সরকারের কাছে জোরালো দাবি, আমাদেরকে এই জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন থেকে রক্ষা করা হোক। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বরাদ্দ করা ৩ জিও ব্যাগ প্রয়োজনের তুলনায় কম বলে মনে করেন স্থানীয়রা। জংশন বাজার এলাকায় কিছু অংশের ভাঙন রোধ হলেও 2 সপ্তাহ ধরে নতুন পয়েন্ট দিয়ে মেঘনায় আবারও ভাঙন শুরু হয়েছে। এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি, আরো প্রায় 1-1.5 মাস ডাম্পিং করা প্রয়োজন। তার জন্য আরো 1 লক্ষ জিও ব্যাগ যদি বেশি ডাম্পিং করা যায়, এলাকাটা রক্ষা করা সহজতর হবে। ভাঙন থেকে রক্ষার দাবিতে আন্দোলন করছেন এলাকাবাসী। দক্ষিণ রাজাপুর গ্রামে মেঘনার তীরে মানববন্ধনে অংশ নেন নদী ভাঙনের শিকার মানুষ। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। জঙ্গিবাদ এবং উগ্রপন্থা ভিত্তিমূল্যে নির্মূল করার জন্য প্রাথমিক স্তরের পাঠ্যক্রম সংশোধন করা হচ্ছে। এই কমিটির প্রধান বলেছেন, সাম্প্রতিক জঙ্গিবাদের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে সরকার। মুস্তাফা মল্লিকের রিপোর্টে দেখুন। প্রাক প্রাথমিকের জন্য 1টি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 3টি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি করে বই নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এসব বইয়ে বর্ণমালা, গণনা, ছড়া, নীতিবাক্য, গণিত, সাধারণ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় রয়েছে। এবার এসবের সঙ্গে সৎ এবং ভালো মানুষ হওয়ার জন্য অনুসরণীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সোলাকিয়ার বা এই জাতীয় জঙ্গি তৎপরতার বিষয়গুলো যেটা হলো, সেক্ষেত্রে আমরা প্রথমত চেক দিচ্ছি যে আমাদের কারিকুলামগুলো যে এগুলোকে আমরা রিভাইজ করার জন্য এটা সচিব প্রাথমিক শিক্ষার সভাপতিত্বে একটা উপদেষ্টা কমিটি হয়েছে। এখানে সিদ্ধান্ত নেওয়া হবে সাব কমিটিগুলো কিভাবে গঠন হবে। অর্থাৎ আমরা কারিকুলামটাকে এমনভাবে তৈরি করব যে কারিকুলামের প্রেক্ষিতে অন্তত এখান থেকে ভিত্তিমূলেই যাতে সে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে বা জঙ্গি যাতে বা ওইরকম সন্ত্রাসী না হতে পারে, সেরকম তাকে সেভাবে গড়ে তোলার জন্যই এই কারিকুলামগুলো ডেভেলপ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, কারিকুলাম পরিমার্জনের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে বইয়ে লেখা নীতিবাক্যগুলো স্কুলের দেয়ালে লিখে রাখার জন্য। অনেকগুলো নীতিবাক্য আগে আমরা যেভাবে নীতিবাক্য পাঠ করেছি, এখন নীতিবাক্যগুলো এগুলো দেয়ালে দেয়ালে লেখা থাকে। যেগুলো বাদ আছে তাদেরকে আমরা বলে দিয়েছি এগুলো দেয়াল লিখনগুলো তারা সম্পন্ন করবে। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এটা যেভাবে বলা যায় আসলে জীবন গঠনের সবচেয়ে ভিত্তি এটা। কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে তা চূড়ান্ত করার পর প্রচলিত বইয়ের অধ্যায় হিসেবে সেগুলো যুক্ত করা হবে। এ বিষয়ে এরই মধ্যে শিক্ষকদেরও ধারণা দেওয়া হয়েছে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছি, বিরতির পর যা থাকছে। ওবামাকে আইএস এর প্রতিষ্ঠাতা বললেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ হিলারি। আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়র আজম নাসিরের ঘুষের অভিযোগ তদন্ত করে দেখবে মন্ত্রণালয়। এজন্য অভিযোগের ব্যাখ্যা চেয়ে চট্টগ্রামের মেয়রের কাছে বৃহস্পতিবারই চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, অভিযোগ অবশ্যই তদন্ত করে দেখা হবে। এলজিআরডি সচিব আব্দুল মালিক জানিয়েছেন, একজন মেয়র ও রাজনৈতিক নেতা হিসেবে তাকে তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র অভিযোগ করেছিলেন, 5% হারে ঘুষ না দিলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা পাওয়া যায় না এবং একজন কর্মকর্তা তার কাছে গাড়ি ঘুষ চেয়েছেন। অটিজম, ডাউন সিনড্রোম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জনিত সমস্যার ভুক্তভোগীদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিকিৎসক, অভিভাবক সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই কথা বলেছেন অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির উপদেষ্টা সাইমা ওয়াজেদ হোসেন। জানাতুল বাকিয়া রিপোর্ট।
দেশে প্রায় 30 লাখ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা এনডিডি জনিত সমস্যায় আক্রান্ত ভুক্তভোগী রয়েছে, যাদের পুনর্বাসন এবং জীবন ধারণের জন্য নানান সুবিধা সহ সামাজিক সুরক্ষা প্রয়োজন। এর জন্য প্রণয়ন করা হয় ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স 2016-2021। তা নিয়ে এই আলোচনার আয়োজন। The framework has been developed based on existing government of Bangladesh activities, and I emphasize on that is because there may be many other opportunities to expand in the future, but we feel that the most comprehensive way to start is to start with existing government activities. অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ মনে করেন, অটিজম, ডাউন সিনড্রোম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি জনিত ভুক্তভোগীদের জন্মের পর তাদের শনাক্ত করার পর 8টি ধাপে সহায়তা দরকার হবে। What kind of awareness and advocacy or sensitization activities are needed for the age group that is pre-birth, so during maternal health care, and divided it into different age areas all the way to adults. So health care for parents and siblings, what would be needed? Social support, protection is social support and social safety net, access to legal services, and community support. How can the person be successful in their community, in the community that they live? এই অটিজম বিশেষজ্ঞ মনে করেন, ভুক্তভোগীর পরিবার সহ সকলের সচেতনতা প্রয়োজন। আক্রান্তদের জন্য নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও চাকরির সুযোগ। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ছাড়াও তাদের চিহ্নিত করাটাও জরুরি। তাই দেশে বিদ্যমান অটিজম, ডাউন সিনড্রোম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি জনিত সমস্যার বর্তমান পরিস্থিতি জানতে পাইলট আকারে জরিপ চালানো হবে। ওই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে যাবতীয় কাজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নাটোরের নলডাঙ্গার 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় আগুনের ঘটনা ঘটে। ওই 4 শ্রমিকের পরিবার জানিয়েছে, রিয়াদের পুরনো শহরটিতে একটি সোফা তৈরির কারখানায় কাজ করার সময় এয়ার কুলারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা বাংলাদেশের 4 শ্রমিকের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। অভিযোগ পাল্টা অভিযোগে যুক্তরাষ্ট্রে জমজমাট নির্বাচনী প্রচার চলছে। এবার প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএস এর প্রতিষ্ঠাতা বলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ডেমোক্রেট হিলারি ক্লিন্টন। আবার ফাঁস হওয়া নতুন ইমেইলের কারণে বিপাকে পড়েছেন তিনি। প্রণয় পরিকার প্রচারের রিপোর্ট দেখুন। আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার বিষয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে হইচই মার্কিন রাজনীতিতে। তার মন্তব্যকে বিপজ্জনক বলছে ডেমোক্রেট শিবির। আইওয়াই সমাবেশে হিলারি ক্লিন্টন বলেছেন, কোন প্রেসিডেন্ট প্রার্থী সহিংসতার পরামর্শ দিতে পারেন না। You know, Bill and I were in Orlando about 2 weeks ago. যদি কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান বা হন, তাহলে একথা তার জন্য আরো বেশি প্রযোজ্য। প্রেসিডেন্ট হওয়ার মতো মেজাজ ট্রাম্পের নেই। ট্রাম্প যে মন্তব্য করেছেন তার রীতি বিবর্জিত। তার মন্তব্য সীমা অতিক্রম করেছে। তিনি সহিংসতায় উস্কানি দিচ্ছেন। Nightclub massacre to save lives. নিজের বিরুদ্ধে সহিংসতার উস্কানির অভিযোগের মধ্যেই ফ্লোরিডার সমাবেশে প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে আইএস প্রতিষ্ঠার অভিযোগ এনেছেন ট্রাম্প। আর হিলারিকে বললেন সহ প্রতিষ্ঠাতা। And really, a big part of the rig system is the press itself, because they can take a little story that isn't a story and make it into a big deal. Happens so much. And speaking of that, remember this: we have so many things that we have to protect in this country. We have to protect our Second Amendment, which is under siege. Remember that. গোপন ইমেল ফাঁসের একটি ঘটনার সামাল দিতে না দিতেই আবারও নতুন করে দুর্নীতি বিতর্কে জড়ালেন হিলারি ক্লিন্টন। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় 2009 সালে ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে তার মন্ত্রণালয়ের আর্থিক লেনদেন ও চাকুরি বিষয়ে 296টি নতুন ইমেল ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রণয় পলিকা প্রজারিও, চ্যানেল আই।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে তুরস্কের কাছে তুলে দিতে এবার ওয়াশিংটনকে আলটিমেটাম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সরকার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আলটিমেটাম দেন। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গুলেন অথবা তুরস্কের মধ্যে যে কোনো একটি পক্ষ বেছে নিতে হবে। এরদোগান জানান, ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেনের জড়িত থাকার অভিযোগের প্রমাণ আঙ্কারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। গত জুলাইতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রধান পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী হিসেবে গুলেনকে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। ওদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলের দুটি শহরে পৃথক বোমা হামলায় বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 13 জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে। হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছে নিরাপত্তা কর্মকর্তারা। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রায় 2.5 লাখ মানুষকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহায়তা চেয়েছেন সেখানকার চিকিৎসকরা। আলেপ্পোতে বিমান হামলা বন্ধ করতে ওই এলাকায় নো ফ্লাই জোন ঘোষণার ব্যবস্থা নেওয়ার জন্য ওবামাকে অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়ে একটি চিঠিতে সই করেছেন আলেপ্পোর 29 জন চিকিৎসক। চিকিৎসা সেবার উপর সহিংসতা চলতে থাকলে 1 মাসের মধ্যে আলেপ্পোয় কাউকে জীবিত পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এর আগে আলেপ্পোয় জরুরি চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিনে 3 ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। তবে মানবিক সহায়তা দেওয়ার জন্য 3 ঘন্টা যথেষ্ট নয় বলে মনে করে জাতিসংঘ। জানিয়ে দেব নিটল টাটা বিশেষ সংবাদ। অনেক চেষ্টার পর জামালপুরের সরিষাবাড়ির কয়রা গ্রাম থেকে ভারতীয় হাতিটিকে উদ্ধার করেছে বন বিভাগ। দুপুর 2:30টায় চেতনানাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অচেতন করে গ্রামবাসীর সাহায্যে হাতিটিকে উদ্ধার করা হয়। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। অবশেষে 44 দিন পর ভারত থেকে কুড়িগ্রামের রৌমারি দিয়ে বন্যার পানির তোড়ে ভেসে আসা বন্য হাতিটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কায়রা এলাকায় থাকা হাতিটিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই হাতিটি জ্ঞান হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। আমরা থানাটা এবং কয়রা গ্রামের লোকজন একত্রিত হয়ে হাতিটিকে পুকুর থেকে উদ্ধার করার জন্য সক্ষম হয়েছে। পরে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহায়তা নিয়ে হাতিটিকে বেঁধে পানি থেকে ডাঙায় তুলে আনে। উদ্ধার করা হাতিটি কয়েকদিন সরিষাবাড়িতেই রাখা হবে। এরপর উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে। পরে আমরা 2টা মালা বড় হাতি আনবো, রশি দিয়ে রাস্তা ধরে দেবো, সেখানে ইয়ে থাকবে, সেখানে ট্রাক থাকবে, ট্রেন থাকবে, আমরা উঠে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে নিয়ে যাবো। হাতিটি উদ্ধার হওয়ায় আতঙ্কিত স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা এলাকাবাসী এই জন্য খুশি। কষ্ট লাগছে, তারপর সফল হয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। গত 28 জুন ব্রহ্মপুত্র নর্থ বে কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বন্য হাতিটি। এরপর যমুনা নদীর পানির তোড়ে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম চরে 11 দিন অবস্থান করে। 27 জুলাই সরিষাবাড়ি উপজেলা যাওয়ার পর থেকেই হাতিটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল। সাদি ওমর, চ্যানেল আই। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্রথমবারের মতো দেশের 6টি উপজেলাকে পুরোপুরি বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাটের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করবেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, 6 উপজেলার 2,38,000 গ্রাহককে বিদ্যুৎ দিতে ব্যয় হয়েছে 535 কোটি টাকা। আগামী জুনের মধ্যে 95টি উপজেলার শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এবারে এসিআই কৃষি সংবাদ।
এগ্রিকালচার পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারিত হচ্ছে ঝালকাঠিতে। জেলা মৎস্য বিভাগের IAPP প্রকল্পের আওতায় মাছ চাষ উদ্যোক্তাদের 4 লাখ টাকা প্রদান করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি মানিক রায়ের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এবারই প্রথম সদর উপজেলার লাটিমসার, বীরকাঠি, চৌপালা, বিনয়কাঠি, মানপাশা গ্রামে প্লাবনভূমিতে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ হয়েছে। পেন কালচার পদ্ধতিতে জলাবদ্ধ জমির প্রয়োজনীয় অংশ বাঁশের বেড়া ও জাল দিয়ে আটকে দেওয়া হয়। এবছর আমরা নিজস্ব অর্থায়নে এটা করেছি। যতদূর সম্ভব এবছর আমাদের 3 লাখের উপরে লাভ আসবে আশাবাদী। মানপাশা গ্রামে এবছর 12 একর প্লাবন ভূমিতে 50 জন মাছ চাষী পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ করেছেন। এমন হয় না দেখে আমরা মাছের চাষ করা শুরু করছি, আবার সবাই করি। এই অঞ্চলে প্রায় 200 একর প্লাবন ভূমিতে পেন কালচার পদ্ধতিতে খণ্ডকালীন মাছ চাষ চলছে। ঝালকাঠিতে প্রায় 10,000 একর প্রতি জমি আছে, যেখানে শুধুমাত্র এক ফসলি হয়। সেখানে যদি আমরা চাষিদেরকে একত্রিত করে যদি আমরা মাছ চাষ করতে পারি, তাহলে ঝালকাঠি জেলা মৎস্য চাষে উদ্বৃত্ত হয়। এই পদ্ধতিতে মাছ চাষ করলে কার্প জাতীয় মাছ ঘাস ও অন্যান্য আগাছা খেয়ে ফেলে। এতে প্রাকৃতিকভাবে জমি পরিষ্কার হয়ে যায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুনামগঞ্জে বন্যা মোকাবেলায় ভাসমান বীজতলা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সদর, ছাতক, বিশম্ভরপুর এবং দোয়ারা বাজারে ভাসমান বীজতলার পাশাপাশি কলার ফেলার বীজতলা ও আপদকালীন বীজতলা পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। কৃষকের বীজতলা পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুরুল হান্নান, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র এবং অন্যরা। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। স্থলবাসী প্রাণীদের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী হাতি। তবে ক্রমাগত আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের অভাব এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। হাতি সংরক্ষণের জন্য সচেতনতা তৈরিতে 12 আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হবে। দেখুন বিশ্ব হাতি দিবস নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভারতের আসাম থেকে একটি হাতি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে চলে আসে। প্রায় 1.5 মাস ধরে এই বিপন্ন হাতিটি বাংলাদেশের 4টি জেলার বিভিন্ন চরে বিচরণ করছে। হাতিটি উদ্ধারে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগ এখনো সফল হয়নি। আগামী 12ই আগস্ট পালিত হতে যাচ্ছে বিশ্ব হাতি দিবস। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হাতি সংরক্ষণের সচেতনতা তৈরিতে প্রতি বছর এই দিবসে হাতি সংরক্ষণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে গবেষণা, আবাসস্থল সংরক্ষণ এবং পর্যাপ্ত খাদ্যের নিশ্চয়তা প্রদান সহ বিভিন্ন বিষয়ে দেয়া হয় সচেতনতার বার্তা। একসময় এদেশের প্রায় সব বনেই বুনো হাতির অবাধ বিচরণ ছিল। বিশাল দেহ আর ভিন্নধর্মী দৈহিক গঠনের জন্য এরা ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বর্তমানে বাংলাদেশের বনভূমিতে অল্প সংখ্যক হাতি টিকে আছে। তবে আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে এরা বিপন্ন হয়ে পড়ছে। বনের পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী এই প্রাণীটি এখন মহাবিপন্ন। তাই হাতি সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলেই দিবসটি পালন সার্থক হবে। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রদর্শক বিশ্ব হাতি দিবস নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জানিয়ে দেব পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ দিন। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। দিন শেষে ডিএসই এক্স সূচক 5 পয়েন্ট বেড়ে 4,547 পয়েন্টে দাঁড়ায়। হাত বদল হয় 326টি কোম্পানি, 500,94 লাখ টাকা শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে 19,09 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বাড়ে 170টির, কমেছে 114টির এবং অপরিবর্তিত থাকে 42টি কোম্পানি শেয়ারের দাম। দেখছেন চ্যানেল আই সংবাদ।
আবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, বিরতির পর খেলার খবরে যা থাকছে। অলিম্পিক ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মাঠে নামছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর। আবারও স্বাগত চ্যানেল এই সংবাদে। কুড়িগ্রামের বন্যার্ত কৃষকের মধ্যে গো খাদ্য বিতরণ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। টানা 21 দিনের বন্যায় কুড়িগ্রামের অন্যান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি গোখাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠক ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন ত্রাণ সামগ্রীর পাশাপাশি গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের রিপোর্ট। কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় জেগে উঠেছে বালুচর ও পলিমিশ্রিত কাদামাটি। কোথাও সবুজ ঘাস নেই বললেই চলে। গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক বন্যার্ত মানুষ তাদের গরু বাছুর নিয়ে এখনো ঘরে ফিরতে পারেননি। ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের গবাদি পশু রক্ষায় গোখাদ্য বিতরণ করেছে। রান্নার জন্য কোনো দিক দিয়ে আমরা কাঁচা ঘাস করতে পারি নাই, এখন আমরা আজকে এই যে খাদ্য, গরুর খাদ্য আমরা পাইছি, আমরা চলছি। এখন মানুষের খাওয়া পাওয়ার দোকান দেয়, গরুর খাওয়া পাওয়ার দোকান দেয় না। আজকে যা কিছু পাইছি গরু ভালো করে খাওয়া। জেলার দুর্গম চরাঞ্চল যাত্রাপুরের চর রলাকাটা, পোড়ারচর ও চর যাত্রাপুর এলাকার 2 শতাধিক পরিবারে পৌঁছেছে গোখাদ্য। বন্যার্ত মানুষের নিজের খাদ্য সংগ্রহ করার পাশাপাশি গোখাদ্যের যে তীব্র একটা সংকট, এই তীব্র সংকটের সময় ট্রাই ফাউন্ডেশন আমার চ্যানেলে দর্শক ফোরামের উদ্যোগে যে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ। এবং চ্যানেলে দর্শক ফোরামের একজন প্রতিনিধি হিসাবে আমি এই খাদ্য বিতরণ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। বন্যা কবলিত এলাকার গবাদি পশু রক্ষায় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে আশা সংশ্লিষ্টদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়ররা। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয় এবার ঢাকা সহ সবকটি সিটি কর্পোরেশন, জেলা শহর এবং পৌর এলাকায় কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হবে। তবে এসব স্থানে শুধু কোরবানি দেওয়া যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানানো হয় সভায়। আমরা গতবারও বলেছি যে এটা কোনো বাধ্যকতা নাই। আমরা আয়োজন করছি নাগরিকরা তাদের পরিবেশ রক্ষার স্বার্থে, শহরকে পরিচ্ছন্ন করবার স্বার্থে তারা নির্দিষ্ট জায়গায় আসবে। এটা শহরের সবাই যেরকম আশা করে আমরাও আশা করি। আমরা অনুরোধ করছি আপনারা রাস্তার উপরে করবেন না, তাতে পরিবেশেরও ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। আপনারা আসুন, আমরা যেই জায়গাগুলো করেছি বিশেষ করে শহরে, সেই জায়গায় আসুন। নেটওয়ার্ক এবং অপর্যাপ্ত সেবার কারণে ইচ্ছে থাকার পরও মানুষ টেলিটক ব্যবহার করেন না বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মাসে একবার প্রতিটি অনুবিভাগে অফিস করা ধারাবাহিকতায় বৃহস্পতিবার টেলিটকে বসেছিলেন প্রতিমন্ত্রী। সেখানে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, নেটওয়ার্ক উন্নয়ন সহ শিগগিরই টেলিটকের সেবার মান উন্নত করা হবে। এর জন্য 24 ঘন্টা কল সেন্টার, কাস্টমার সেন্টার, মোবাইল ব্যাংকিং চালুর পাশাপাশি বিপণন বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। টেলিটকের বিকাশ সেবার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। দেশের একটি প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সেবা গ্রাহকরা গ্রহণ করতে চান, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমরা যেন বলতে পারি যে বর্তমান সরকারের মেয়াদকালে আমরা টেলিটককে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি। আমি চাই 2 বছরের মধ্যে, এটা আমারও এক ধরনের চ্যালেঞ্জ, কোনো বাড়তি সুবিধা না দিয়ে, কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারের উপযুক্ত করে তুলবই। রাজধানীর খিলগাঁও তালতলার 80 ফুট সড়কে একটি সড়ককে বাণিজ্যিক এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে দেওয়া সরকারের সিদ্ধান্তে 9 আগস্ট ওই এলাকার ব্যবসায়ীদের নোটিশ দেয় ডিপিডিসি। শর্তে বলা হয় 15 দিনের মধ্যে ওই সড়কটি বাণিজ্যিক এলাকা করতে না পারলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরই প্রেক্ষিতে ব্যবসায়ীরা মানববন্ধন করে ওই দাবি জানান।
আমাদের ব্যবসায়ী এবং আমরা যারা আছে একটা এই রোডটাকে আমরা কমার্শিয়াল হিসাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাই। এখানে প্রায় 10-15টা বাড়িকে কমার্শিয়াল পারমিশন দেওয়া হয়েছে। গতকাল আমরা একটা লিখিত দিয়েছি যে আমরা তাদের কাছে বসবো, তার জন্য আমরা একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের কারেন্ট না দিলে তো আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য না চললে আমরা খাবো কি? এবারে A1 থ্রেড পাইপ রিও অলিম্পিকের খবর। অলিম্পিক ফুটবলে ডেনমার্ককে 4-0 গোলে হারিয়ে নকআউট পর্বে উঠেছে স্বাগতিক ব্রাজিল। তবে বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং গতবারের স্বর্ণজয়ী মেক্সিকো। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি কাজী রুমান। আর সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি টেলিটক সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ নিষেধাজ্ঞার পর বাংলাদেশি কর্মীদের জন্য পুরোপুরি খুলল সৌদি শ্রমবাজার, 2 মাসের মধ্যে যাওয়া শুরু। জঙ্গিবাদ বিরোধী ধর্মীয় ও সামাজিক জনমত গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান, উগ্র পন্থা মোকাবেলায় উলামাদের অঙ্গীকার। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধাজ্ঞা নেই, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের। লন্ডনের পেসার সেন্সেশন মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার, কিছুক্ষণের মধ্যে সুস্বাস্থ্য কামনায় প্রধানমন্ত্রীর ফোন। এবং ভোলায় মেঘনা নদীতে তীব্র ভাঙন, 2 সপ্তাহে 400-এরও বেশি স্থাপনা আর বিস্তীর্ণ ফসলি জমি নদী গর্ভে ডুবে। এছাড়া নিটল চাটা বিশেষ সংবাদে যা থাকছে। সরিষা বাড়ি থেকে ভারতীয় হাতিটি উদ্ধারের খবর। একশো বছরও কিচ্ছু হবে না। এবার বিস্তারিত। দীর্ঘ নিষেধাজ্ঞার পর সৌদি শ্রমবাজার পুরোপুরি খুলল বাংলাদেশি কর্মীদের জন্য। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসি জানিয়েছেন 2 মাসের মধ্যেই কর্মীরা সৌদি আরব যাওয়া শুরু করতে পারবেন বলে আশা তার। সুখবর হলো এবার বিমান ভাড়া সহ অন্য খরচের বড় অংশ বহন করবে সৌদির নিয়োগকারী প্রতিষ্ঠান। শ্রমিক নিয়োগে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। সৌদি প্রতিনিধি MY আলাউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে রিজভিনাজ রিপোর্টে দেখুন। এককভাবে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। প্রবাসী আয়ের দিক থেকেও শীর্ষে দেশটি। 1976 সাল থেকে এ পর্যন্ত বৈধভাবে সৌদি আরবে কাজ করতে গেছেন 27,59,000 মানুষ। বিএমইটির তথ্য অনুযায়ী 2007 সালে সবচেয়ে বেশি মানুষ গিয়েছিলেন সৌদি আরবে, 2,04,000। কিন্তু 2009 সাল থেকে কমতে থাকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি। আর এবছর জুলাই পর্যন্ত গিয়েছেন মাত্র 61,948 জন। মাঝে শুধু গৃহকর্মীদের জন্য ভিসা উন্মুক্ত থাকলেও বুধবার সব ধরনের ভিসা থেকে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। এখানে বিশাল শ্রমবাজার আছে, 1 কোটির লোক প্রায় বাইরের যারা এখানে কাজ। তো সেখানে আমাদের দেশের জন্য 6 বছর বন্ধ ছিল, নিঃসন্দেহে আমরা অনেকটা লুজার হয়েছি। তো আশা করি ইনশাল্লাহ এখন থেকে, যেহেতু তারা সব রেস্ট্রিকশন উঠিয়ে নিয়েছে ফ্রম অল ক্যাটাগরিজ, তো এখন থেকে আমাদের শ্রমিক আসা শুরু করবে। এগ্রিকালচারের যে কৃষি কাজের যে শ্রমিকগুলা, তাদের আমরা বিরাট আকারে পাবো। কারণ ইদানিং অলরেডি বাংলাদেশের কৃষি যারা কাজে নিয়োজিত, তারা খুব সুনাম করেছে সৌদি আরবিয়া। এখন একটা কার্যক্রম এটা শুরু হয়ে গেছে, তারা আনলক করে দিয়েছে কম্পিউটার। আর
কি লেবার মিনিস্ট্রিতে। এখন সৌদি কোম্পানিরা এখানে অ্যাপ্লাই করবে তাদের ভিসার জন্য, এখন ভিসাগুলো ইস্যু করবে আপনার লেবার মিনিস্ট্রি, তারপরে ভিসা ইস্যু হলে এই সৌদি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করবে আর কি। আমি তো মনে করি আগামী 30 থেকে 60 দিনের মধ্যে এখানে সৌদি আপনার শ্রমিক আসা শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যত মিনিমাম সম্ভব, এটার মিনিমাম মানে পারলে আপনি বলতে পারেন যে কোনো এক্সট্রা কোনো কস্টই লাগবে না। এটা একটা কোম্পানি যদি শ্রীলঙ্কার থেকে শ্রমিক আনতে হলে, ইন্ডিয়া থেকে শ্রমিক আনতে হলে, পাকিস্তান থেকে শ্রমিক আনতে হলে তারা টিকিট দেয়, সার্ভিস চার্জ দেয়, সেই পরিস্থিতি আমাদের নিয়ে যেতে হবে। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসার চেয়ে দেশের স্বার্থ প্রাধান্য পাবে নিশ্চিত করেছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করছেন, গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর থেকে দেশটিতে বাংলাদেশের জন্য জটিলতা কাটতে শুরু করে। সফরের কয়েক মাসের মধ্যেই ড্রাইভার সহ কয়েকটি ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। এবার পুরোটাই উন্মুক্ত হল সৌদি শ্রমবাজার। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুষ্টিমেয় কয়েকজনের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের জন্য ইসলামকে হেয় হতে দেওয়া হবে না। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী চেতনাকে আরো শানিত করার জন্য ধর্মীয় এবং সামাজিক জনমত বাড়াতে উলামাদের আহ্বান জানিয়েছেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার অঙ্গীকার করেছেন উলামারা। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে উলামা সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে লক্ষাধিক মুফতি, আলেম এবং আইম্মার স্বাক্ষর সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রকাশনা মানব কল্যাণে শান্তির ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। আত্মঘাতী হলে শহীদ হয়ে যাবে। এক হাদিসে আছে, এক জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে লড়াই করছিলেন দৃশ্যত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে দেখিয়ে বললেন জাহান্নামী। পরে দেখা গেল সে আত্মঘাতী হয়ে সে মারা গেছে। রাসূলের পক্ষে সে দৃশ্যত লড়াই করতেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আত্মঘাতকে কি করেন নাই, সমর্থন করেন নাই। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, সহমর্মিতা এবং সৌহার্দ্যের ধর্ম। কিছু সন্ত্রাসী মানুষ হত্যা করে পবিত্র ধর্মকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই পবিত্র ধর্মকে যেভাবে ভুয়া প্রতিপন্ন করা হয়েছে, এটা আমি নিজে একজন মুসলমান হয়ে আমার নিজের কষ্ট হয়ে যখন এই কথাটা ভাবি যে কোথায় নিয়ে গেল আমাদের এই পবিত্র ধর্মকে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামিয়াতুল উলামাকে যে আপনারা মানব কল্যাণ ও শান্তির জন্য একটা উদ্যোগ নিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, কোন সন্ত্রাসী বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ভোলায় মেঘনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 2 সপ্তাহে 400-র বেশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরো বহু স্থাপনা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে মৌসুমী সুলতানের রিপোর্ট। ভোলা সদরের ইলিশা জংশন বাজার এলাকা এবং রাজাপুর স্কুল পয়েন্ট দিয়ে মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। 15 দিনে 400-রও বেশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পুকুরের ঘের এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে 7টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি মসজিদ, একটি পুলিশ ফাঁড়ি এবং ব্যাংক সহ বহু স্থাপনা। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে মনে হয় এই 1 সপ্তাহের ভিতরে এই রাজাপুরের এই দক্ষিণ পূর্ব অঞ্চলটা উঠে যাবে। বাচ্চাদের পাঠদান করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের প্রতিনিয়ত। বড় নেই, জায়গা নেই, জমিনও নেই, এইভাবে মানুষ সব হয়ে গেছে। তাহলে আমাদের একটা বিটা নেওয়ার মতো কোনো জায়গা নাই, আমরা ভেরিবাদের উপরে আছি। কোনো ত্রাণ চাই না, সাহায্য চাই না, চাই শুধু নদী ভাঙ্গন থেকে রোধ করার। সরকারের কাছে জোরালো দাবি, আমাদেরকে জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন থেকে রক্ষা করা হোক। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বরাদ্দ করা 3 লাখ জিও ব্যাগ প্রয়োজনের তুলনায় কম বলে মনে করেন স্থানীয়রা। জংশন বাজার এলাকায় কিছু অংশের ভাঙন রোধ হলেও 2 সপ্তাহ ধরে নতুন পয়েন্ট দিয়ে মেঘনায় আবারও ভাঙন শুরু হয়েছে। এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি, আরো প্রায় 1-1.5 মাস ডাম্পিং করা প্রয়োজন। তার জন্য আরো 1 লক্ষ জিও ব্যাগ যদি বেশি ডাম্পিং করা যায়, এলাকাটা রক্ষা করা সহজতর হবে। ভাঙন থেকে রক্ষার দাবিতে আন্দোলন করছেন এলাকাবাসী। দক্ষিণ রাজাপুর গ্রামে মেঘনার তীরে মানববন্ধনে অংশ নেন
মৃদু ভাঙনের শিকার মানুষ। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। জঙ্গিবাদ এবং উগ্রপন্থা ভিত্তিমূল্যে নির্মূল করার জন্য প্রাথমিক স্তরে পাঠ্যক্রম সংশোধন করা হচ্ছে। এই কমিটির প্রধান বলেছেন, সাম্প্রতিক জঙ্গিবাদের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে সরকার। মুস্তাফা মল্লিকের রিপোর্টে দেখুন। প্রাক প্রাথমিকের জন্য একটি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 3টি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি করে বই নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এসব বইয়ে বর্ণমালা, গণনা, ছড়া, নীতিবাক্য, গণিত, সাধারণ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় রয়েছে। এবার এসবের সঙ্গে সৎ এবং ভালো মানুষ হওয়ার জন্য অনুসরণীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শোলাকিয়ার বা এই জাতীয় জঙ্গি তৎপরতার বিষয়গুলো যেটা হলো, সেক্ষেত্রে আমরা প্রথমত চেক দিচ্ছি যে আমাদের কারিকুলামগুলো যে এগুলোকে আমরা রিভাইজ করার জন্য, এটা সচিব প্রাথমিক শিক্ষার সভাপতিত্বে একটা উপদেষ্টা কমিটি হয়েছে। এখানে সিদ্ধান্ত নেওয়া হবে সাব কমিটিগুলো কিভাবে গঠন হবে। অর্থাৎ আমরা কারিকুলামটাকে এমনভাবে তৈরি করব যে কারিকুলামের প্রেক্ষিতে অন্তত এখান থেকে ভিত্তিমূলেই যাতে সে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে বা জঙ্গি যাতে বা এইরকম সন্ত্রাসী না হতে পারে, সেরকম তাকে সেভাবে গড়ে তোলার জন্যই এই কারিকুলামগুলো ডেভেলপ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, কারিকুলাম পরিমার্জনের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে বইয়ে লেখা নীতিবাক্যগুলো স্কুলের দেয়ালে লিখে রাখার জন্য। অনেকগুলো নীতিবাক্য আগে আমরা যেভাবে নীতিবাক্য পাঠ করেছি, এখন নীতিবাক্যগুলো এগুলো দেয়ালে দেয়ালে লেখা থাকে। যেগুলো বাদ আছে তাদেরকে আমরা বলে দিয়েছি এগুলো দেয়াল লিখনগুলো তারা সম্পন্ন করবে। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এটা যেভাবে বলা যায় আসলে জীবন গঠনের সবচেয়ে ভিত্তি এটা। কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে তা চূড়ান্ত করার পর প্রচলিত বইয়ের অধ্যায় হিসেবে সেগুলো যুক্ত করা হবে। এ বিষয়ে এরই মধ্যে শিক্ষকদেরও ধারণা দেওয়া হয়েছে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছি, বিরতির পর যা থাকছে। ওবামাকে আইএসএ প্রতিষ্ঠাতা বললেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ হিলারি। আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়র আজম নাসিরের ঘুষের অভিযোগ তদন্ত করে দেখবে মন্ত্রণালয়। এজন্য অভিযোগের ব্যাখ্যা চেয়ে চট্টগ্রামের মেয়রের কাছে বৃহস্পতিবারই চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, অভিযোগ অবশ্যই তদন্ত করে দেখা হবে। এলজিআরডি সচিব আব্দুল মালিক জানিয়েছেন, একজন মেয়র ও রাজনৈতিক নেতা হিসেবে তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র অভিযোগ করেছিলেন, 5% হারে ঘুষ না দিলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা পাওয়া যায় না এবং একজন কর্মকর্তা তার কাছে গাড়ি ঘুষ চেয়েছেন। অটিজম, ডাউন সিনড্রোম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জনিত সমস্যার ভুক্তভোগীদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিকিৎসক, অভিভাবক সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই কথা বলেছেন অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির উপদেষ্টা সাইমা ওয়াজেদ হোসেন। জানাতুল বাকিয়া রিপোর্ট। দেশে প্রায় 30 লাখ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা এনডিডি জনিত সমস্যায় আক্রান্ত ভুক্তভোগী রয়েছে, যাদের পুনর্বাসন এবং জীবন ধারণের জন্য নানান সুবিধা সহ সামাজিক সুরক্ষা প্রয়োজন। এর জন্য প্রণয়ন করা হয় ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স 2016-2021। তা নিয়ে এই আলোচনার আয়োজন। The framework has been developed based on existing government of Bangladesh activities, and I emphasize on that is because there may be many other opportunities to expand in the future, but we feel that the most comprehensive way to start is to start with existing government activities.
অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ মনে করেন অটিজম, ডাউন সিনড্রোম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি জনিত ভুক্তভোগীদের জন্মের পর তাদের শনাক্ত করার পর 8টি ধাপের সহায়তা দরকার হবে। What kind of awareness and advocacy or sensitization activities are needed for the age group that is pre-birth, so during maternal health care, and divided it into different age areas all the way to adults. So health care for parents and siblings, what would be needed? Social support, protection is social support and social safety net, access to legal services, and community support. How can the person... 1 লক্ষ আইন করা, সেই সাথে আমাদের বললাম যারা এই আপনার কোরআন শরীফের দৃষ্টিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে বা বিভিন্ন হাদিসে যে শান্তির বাণী শুনেছে, জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী যে কথাগুলো আছে সেইগুলো যে আজকে তুলে ধরেছেন জাতির সামনে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি বিশ্ববিদ্যালয়ের সনদ দেওয়ার ক্ষেত্রে পাঠ্যক্রম ঠিক করতে আবারও কওমি মাদ্রাসার সাথে জড়িতদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেহেতু আমি আরবি বিশ্ববিদ্যালয়টা তৈরি করে দিয়েছি, প্রতিষ্ঠা করে দিয়েছি, কাজে এখানে কওমি মাদ্রাসার ছেলেপেলে পড়াশোনা করে তারা আরো উচ্চ শিক্ষা পাবে, সনদ পাবে, দেশে বিদেশে চাকরির সুযোগ হবে, সেই সুযোগটাও তাদের জীবন জীবিকাটা আরো ভালোভাবে হোক, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিতে চাই। যারাই একমত হতে চান তারাই একমত হন, আমরা এটা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। আমি এটুকু চাই যে এই দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করতে চাই, আর আমাদের এই দেশে সব ধরনের মানুষ বসবাস করে, ঠিক যেভাবে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান সেভাবেই আমাদের দেশের প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম সম্মানের সাথে পালন করবেন। এটা আমাদের কোরআনের শিক্ষা, এটা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সাধারণ মানুষের কাছে ইসলামের মূল বাণী পৌঁছে দিতে আলেম উলামাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকার। বলেছেন নিরাপত্তা বিষয়ে সরকারের পদক্ষেপ আশ্বস্ত করার মতো, তবে জঙ্গি তৎপরতা তদন্তে পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছতার আহ্বান তার। মাসুর শাকলের রিপোর্টে দেখুন। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর বর্তমান সভাপতি ও পরিচালনা পর্ষদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের 1.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চলমান কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা আমাদের পক্ষ থেকে নেই, তবে ভ্রমণকালীন কিছু সতর্কতামূলক নির্দেশনা আছে। জঙ্গি প্রতিরোধে সরকার প্রয়োজনের চেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, তাই সন্তুষ্টি শব্দটি ব্যবহারের কিছু নেই। পোশাক কারখানায় চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও জঙ্গি তৎপরতা প্রতিরোধে পুলিশের ভূমিকা আরও স্বচ্ছ করার আহ্বান জানান। জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ নানা ধরনের কার্যক্রম চালাচ্ছে, তবে পুলিশ কখনো কখনো জনগণকে এক ধরনের কথা বলছে, আমাদেরকে অন্য ধরনের। পুলিশের কার্যক্রম ও বক্তব্য আরও স্বচ্ছ ও স্পষ্ট হলে ভালো হয়। আগামী দিনগুলোতে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে পাশে থাকার পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়বে বলে আশা মার্কিন রাষ্ট্রদূতের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে আজ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাঁধের অপারেশন হবে। আইপিএল এর পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবার ইনজুরির শিকার হন মুস্তাফিজ। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন এন্ড্রু ওয়েলস বাংলাদেশ সময় বিকেল 4:30টায় দ্য ফিজের অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের সঙ্গে থাকার জন্য লন্ডন গেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। সবকিছু ঠিক থাকলে 6 মাস পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন মুস্তাফিজুর রহমান। তাই জাতীয় দলের আসন্ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না তিনি। লন্ডনে অস্ত্রোপচারের আগে জাতীয় দলের পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে কথা বলেছেন তার সঙ্গে। বাংলাদেশ সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তাকে ফোন করে চিকিৎসা ও অস্ত্রোপচারের খোঁজ নেন এবং
তাকে সাহস যোগান। প্রধানমন্ত্রী মুস্তাফিজ জানান, লন্ডনে থাকা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান চিকিৎসার সার্বিক দেখাশোনা করছেন। প্রধানমন্ত্রী মুস্তাফিজের সফল অস্ত্রোপচারের ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী ফোন পেয়ে আনন্দে অভিভূত হয়েছে মুস্তাফিজুর রহমান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 18 আগস্ট তারিখ ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার তার উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও মামলার চলমান কার্যক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আপিল বিচারাধীন থাকায় বেগম জিয়ার আবেদনের শুনানি পিছিয়ে দেন বিচারক। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পূর্বে 3 জন সাক্ষীর জোড়া শেষ হওয়ার পর আরো 2 সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তারা হলেন বগুড়ার গাবতলীর সাবেক ইউএনও শাহ রিজওয়ান হায়াত এবং ব্যাংক কর্মকর্তা সোহরাব হোসেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ এই মামলার মোট আসামি 6 জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 18 আগস্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। জঙ্গিদের জন্য যারা মায়া কান্না করে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের থেকে এ ধরনের দ্বৈত আচরণ সহ্য করা হবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রশ্ন করেন, যারা আত্মঘাতী বোমা হামলা করে এবং নিরীহ মানুষ হত্যা করে তাদের জন্য আবার মানবাধিকার কি? তিনি সমালোচনা করেন জঙ্গিদের পক্ষে যারা কথা বলছে তাদেরও। আর যারা মায়া কান্না করে ওদের জন্য তাদের কাছেও অনুরোধ আপনারাও যান না সিরিয়া, আপনারাও যান না ইরাকে, আপনারা যান না লিবিয়াতে, খুব শান্তিতে আপনারা এবং অত্যন্ত শান্তিতে আপনারা বসবাস করতে পারেন। জঙ্গির জন্য মায়া কেন্দ্রে যারা করেন তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করি, এই দেশে আপনার 2 ধরনের ব্যবহার চলবে না। এখানে গিয়ে আপনি মায়া কাটবেন, সন্ত্রাসীদের জন্য, আরেকবারে গিয়ে আপনার সন্ত্রাসীদের বদল দেবেন, এটা বাংলাদেশে হতে পারে না। সৈয়দ আশরাফ বলেন, জঙ্গিদের জন্য যতই মায়াকান্না হোক না কেন বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আমরা কোন দেশের দয়, কোন দেশের অনুকম্পা নিয়ে বাংলাদেশ কিন্তু আমরা স্বাধীন করি নাই। আমরা যুদ্ধ করে এই আমাদের মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম চরে 11 দিন অবস্থান করে। 27 জুলাই সরিষাবাড়ি উপজেলা যাওয়ার পর থেকেই হাতিটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল। সাদিয়া ওমর, চ্যানেল আই। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্রথমবারের মতো দেশের 6টি উপজেলাকে পুরোপুরি বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাটের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করবেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, 6 উপজেলার 2,38,000 গ্রাহককে বিদ্যুৎ দিতে ব্যয় হয়েছে 535 কোটি টাকা। আগামী জুনের মধ্যে 95টি উপজেলার শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এবারে এসিআই কৃষি সংবাদ। প্লাবনভূমিতে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারিত হচ্ছে ঝালকাঠিতে। জেলা মৎস্য বিভাগের আইএপিপি প্রকল্পের আওতায় মাছ চাষ উদ্যোক্তাদের 4 লাখ টাকা প্রদান করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি মানিক রায়ের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
এবারই প্রথম সদর উপজেলার লাটিমসার, বীরকাঠি, চৌপালা, বিনয়কাঠি, মানপাশা গ্রামে প্লাবনভূমিতে পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ হয়েছে। পেন কালচার পদ্ধতিতে জলাবদ্ধ জমির প্রয়োজনীয় অংশ বাঁশের বেড়া ও জাল দিয়ে আটকে দেওয়া হয়। এবছর আমরা নিজস্ব অর্থায়নে এটা করেছি। যতদূর সম্ভব এবছর আমাদের 3 লাখের উপরে লাভ আসবে আশাবাদী। মানপাশা গ্রামে এবছর 12 একর প্লাবনভূমিতে 50 জন মাছ চাষী পেন কালচার পদ্ধতিতে মাছ চাষ করেছেন। এমন হয় না দেখে আমরা মাছের চাষ করা শুরু করছি, আবার সবাই করি। এই অঞ্চলে প্রায় 200 একর প্লাবনভূমিতে পেন কালচার পদ্ধতিতে খণ্ডকালীন মাছ চাষ চলছে। ঝালকাঠিতে প্রায় 10,000 একর জমি আছে, যেখানে শুধুমাত্র এক ফসলি হয়। সেখানে যদি আমরা চাষিদেরকে একত্রিত করে যদি আমরা মাছ চাষ করতে পারি, তাহলে ঝালকাঠি জেলা মৎস্য চাষে উদ্বৃত্ত হবে। এই পদ্ধতিতে মাছ চাষ করলে কার্প জাতীয় মাছ ঘাস ও অন্যান্য আগাছা খেয়ে ফেলে। এতে প্রাকৃতিকভাবে জমি পরিষ্কার হয়ে যায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুনামগঞ্জে বন্যা মোকাবেলায় ভাসমান বীজতলা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সদর, ছাতক, বিশম্ভরপুর এবং দোয়ারা বাজারে ভাসমান বীজতলার পাশাপাশি কলার ফেলার বীজতলা ও আপদকালীন বীজতলা পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। কৃষকের বীজতলা পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুরুল হান্নান, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র এবং অন্যরা। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। স্থলবাসী প্রাণীদের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী হাতি। তবে ক্রমাগত আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের অভাব এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। হাতি সংরক্ষণের জন্য সচেতনতা তৈরিতে 12 আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হবে। দেখুন বিশ্ব হাতি দিবস নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভারতের আসাম থেকে একটি হাতি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে চলে আসে। প্রায় 1.5 মাস ধরে এই বিপন্ন হাতিটি বাংলাদেশের 4টি জেলার বিভিন্ন চরে বিচরণ করছে। হাতিটি উদ্ধারে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগ এখনো সফল হয়নি। আগামী 12ই আগস্ট পালিত হতে যাচ্ছে বিশ্ব হাতি দিবস। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী হাতি সংরক্ষণের সচেতনতা তৈরিতে প্রতি বছর এই দিবসে হাতি সংরক্ষণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে গবেষণা, আবাসস্থল সংরক্ষণ এবং পর্যাপ্ত খাদ্যের নিশ্চয়তা প্রদান সহ বিভিন্ন বিষয়ে দেয়া হয় সচেতনতার বার্তা। একসময় এদেশের প্রায় সব বনেই বুনো হাতির অবাধ বিচরণ ছিল। বিশাল দেহ আর ভিন্নধর্মী দৈহিক গঠনের জন্য এরা ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বর্তমানে বাংলাদেশের বনভূমিতে অল্প সংখ্যক হাতি টিকে আছে। তবে আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব এবং মানুষের সাথে দ্বন্দ্বের কারণে এরা বিপন্ন হয়ে পড়ছে। বনের পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী এই প্রাণীটি এখন মহাবিপন্ন। তাই হাতি সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলেই দিবসটি পালন সার্থক হবে। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বিশ্ব হাতি দিবস নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জানিয়ে দেব পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ দিন। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। দিন শেষে ডিএসই এক্স সূচক 5 পয়েন্ট বেড়ে 4,547 পয়েন্টে দাঁড়ায়। হাত বদল হয় 326টি কোম্পানি, 500,94 লাখ টাকা শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে 19,09 টাকা বেশি। এর মধ্যে দাম বাড়ে 170টির, কমেছে 114টির এবং অপরিবর্তিত থাকে 42টি কোম্পানি শেয়ারের দাম। দেখছেন চ্যানেল আই সংবাদ। আবার ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে। বিরতির পর খেলার খবরে যা থাকছে। অলিম্পিক ফুটবল থেকে আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মাঠে নামছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর।
আবারও স্বাগত জানান এই সংবাদে। কুড়িগ্রামের বন্যার্ত কৃষকের মধ্যে গোখাদ্য বিতরণ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। টানা 21 দিনের বন্যায় কুড়িগ্রামের অন্যান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি গোখাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠক ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন ত্রাণ সামগ্রীর পাশাপাশি গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের রিপোর্ট। Be successful in their community, in the community that they এই অটিজম বিশেষজ্ঞ মনে করেন ভুক্তভোগীর পরিবার সহ সকলের সচেতনতা প্রয়োজন। আক্রান্তদের জন্য নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও চাকরির সুযোগ। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ছাড়াও তাদের চিহ্নিত করাটাও জরুরি। তাই দেশে বিদ্যমান অটিজম, ডাউন সিনড্রোম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এনডিডি জনিত সমস্যার বর্তমান পরিস্থিতি জানতে পাইলট আকারে জরিপ চালানো হবে। ওই পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা হবে যাবতীয় কাজ। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নাটোরের নলডাঙ্গার 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার বিকেল 5:30টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় আগুনের ঘটনা ঘটে। ওই 4 শ্রমিকের পরিবার জানিয়েছে, রিয়াদের পুরনো শহরটিতে একটি সোফা তৈরির কারখানায় কাজ করার সময় এয়ার কুলারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা বাংলাদেশের 4 শ্রমিকের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। অভিযোগ পাল্টা অভিযোগে যুক্তরাষ্ট্রে জমজমাট নির্বাচনী প্রচার চলছে। এবার প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএস এর প্রতিষ্ঠাতা বলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ডেমোক্রেট হিলারি ক্লিন্টন। আবার ফাঁস হওয়া নতুন ইমেইলের কারণে বিপাকে পড়েছেন তিনি। প্রণয় পরিকার প্রচারের রিপোর্ট দেখুন। আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার বিষয়ে ট্রাম্পের বক্তব্য নিয়ে হইচই মার্কিন রাজনীতিতে। তার মন্তব্যকে বিপজ্জনক বলছে ডেমোক্রেট শিবির। আইওয়াই সমাবেশে হিলারি ক্লিন্টন বলেছেন, কোন প্রেসিডেন্ট প্রার্থী সহিংসতার পরামর্শ দিতে পারেন না। You know, Bill and I were in Orlando about 2 weeks ago. যদি কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান বা হন, তাহলে একথা তার জন্য আরো বেশি প্রযোজ্য। প্রেসিডেন্ট হওয়ার মতো মেজাজ ট্রাম্পের নেই। ট্রাম্প যে মন্তব্য করেছেন তার রীতি বিবর্জিত। তার মন্তব্য সীমা অতিক্রম করেছে। তিনি সহিংসতায় উস্কানি দিচ্ছেন। The Pulse nightclub massacre to save lives. নিজের বিরুদ্ধে সহিংসতার উস্কানির অভিযোগের মধ্যেই ফ্লোরিডার সমাবেশে প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে আইএস প্রতিষ্ঠার অভিযোগ এনেছেন ট্রাম্প। আর হিলারিকে বললেন সহ প্রতিষ্ঠাতা। And really, a big part of the rig system is the press itself, because they can take a little story that isn't a story and make it into a big deal. Happens so much. And speaking of that, remember this: we have so many things that we have to protect in this country. We have to protect our Second Amendment, which is under siege. Remember that. গোপন ইমেল ফাঁসের একটি ঘটনার সামাল দিতে না দিতেই আবারও নতুন করে দুর্নীতি বিতর্কে জড়ালেন হিলারি ক্লিন্টন। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় 2009 সালে ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে তার মন্ত্রণালয়ের আর্থিক লেনদেন ও চাকুরি বিষয়ে 296টি নতুন ইমেল ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রণয় পলিকা প্রজারিও, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে তুরস্কের কাছে তুলে দিতে এবার ওয়াশিংটনকে আলটিমেটাম দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সরকার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আলটিমেটাম দেন। এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গুলেন অথবা তুরস্কের মধ্যে যে কোনো একটি পক্ষ বেছে নিতে হবে। এরদোগান জানান, ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেনের জড়িত থাকার অভিযোগের প্রমাণ আঙ্কারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। গত জুলাইতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রধান পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারী হিসেবে গুলেনকে অভিযুক্ত করে আসছে তুর্কি সরকার। ওদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলের 2টি শহরে পৃথক বোমা হামলায় বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 13 জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে। হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছে নিরাপত্তা কর্মকর্তারা।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রায় 2.5 লাখ মানুষকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহায়তা চেয়েছেন সেখানকার চিকিৎসকরা। আলেপ্পোতে বিমান হামলা বন্ধ করতে ওই এলাকায় নো ফ্লাই জোন ঘোষণার ব্যবস্থা নেওয়ার জন্য ওবামাকে অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়ে একটি চিঠিতে সই করেছেন আলেপ্পোর 29 জন চিকিৎসক। চিকিৎসা সেবার উপর সহিংসতা চলতে থাকলে 1 মাসের মধ্যে আলেপ্পোয় কাউকে জীবিত পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এর আগে আলেপ্পোয় জরুরি চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিনে 3 ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। তবে মানবিক সহায়তা দেওয়ার জন্য 3 ঘন্টা যথেষ্ট নয় বলে মনে করে জাতিসংঘ। জানিয়ে দেব নিটল টাটা বিশেষ সংবাদ। অনেক চেষ্টার পর জামালপুরের সরিষাবাড়ির কয়রা গ্রাম থেকে ভারতীয় হাতিটিকে উদ্ধার করেছে বন বিভাগ। দুপুর 2:30টায় চেতনানাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অচেতন করে গ্রামবাসীর সাহায্যে হাতিটিকে উদ্ধার করা হয়। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। অবশেষে 44 দিন পর ভারত থেকে কুড়িগ্রামের রৌমারি দিয়ে বন্যার পানির তোড়ে ভেসে আসা বন্য হাতিটিকে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কায়রা এলাকায় থাকা হাতিটিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই হাতিটি জ্ঞান হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। আমরা থানাটা এবং কয়রা গ্রামের লোকজন একত্রিত হয়ে হাতিটিকে পুকুর থেকে উদ্ধার করার জন্য সক্ষম হয়েছে। পরে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহায়তা নিয়ে হাতিটিকে বেঁধে পানি থেকে ডাঙায় তুলে আনে। উদ্ধার করা হাতিটি কয়েকদিন সরিষাবাড়িতেই রাখা হবে। এরপর উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে। পরে আমরা দুইটা ভালো বড় হাতি আনবো, রশি দিয়ে রাস্তার ধারে দিব, সেখানে ইয়ে থাকবে, সেখানে ট্রাক থাকবে, ট্রেন থাকবে, সেটা উঠে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে নিয়ে যাবে। হাতিটি উদ্ধার হওয়ায় আতঙ্কিত স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা এলাকাবাসী এই জন্য খুশি। কষ্ট লাগছে, তারপর সফল হয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। গত 28 জুন ব্রহ্মপুত্র নর্থ বে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বন্য হাতিটি। এরপর যমুনা নদীর পানি